হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছে এন্ট্রপি এবং গিবস এনার্জি। এন্ট্রপি ও গিবস এনার্জি আলোচনা করব। আমরা গত ভিডিওতে দেখেছি কোনো কেমিক্যাল রিয়াকশন বা ফিজিক্যাল প্রসেস স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য এন্ট্রপি পরিবর্তন পজিটিভ হওয়া দরকার। তাহলে ফ্রম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারবো যে এন্ট্রপির পরিবর্তন অর্থাৎ টোটাল এন্ট্রপি পরিবর্তন শুড বি পজিটিভ ফর স্পন্টেনিয়াস রিয়াকশন। তাহলে ফ্রম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানব যে স্পন্টেনিয়াস রিয়াকশন করার জন্য স্পন্টেনিয়াস রিয়াকশন করার জন্য ইউনিভার্সাল এন্ট্রপি পরিবর্তন শুড বি গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ জিরো থেকে বেশি হতে হবে। স্পন্টেনিয়াস বাংলা কথা অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত কোনো একটা প্রসেস। এটার জন্য ডেল্টা ইজ ইউনিভার্সাল অথবা টোটাল গ্রেটার দ্যান জিরো। আর ইকুইলিব্রিয়াম হলে ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা, অর্থাৎ সাম্যাবস্থার ক্ষেত্রে দেখব ডেল্টা এস ইউনিভার্সাল ইজ ইকুয়াল টু জিরো। আর যদি লেখা যায় নন স্পন্টেনিয়াস বা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া স্পন্টেনিয়াস যদি হয় তাহলে ডেল্টা এস ইউনিভার্সাল লেস দ্যান জিরো। তাহলে এইটা আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে পাই। তাহলে এই সমস্ত তথ্যগুলো একটি এক্সপ্লেন করা দরকার আছে। প্রথমে আসি স্পন্টেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এস ইউনিভার্সাল গ্রেটার দ্যান জিরো। তো এখানে স্পন্টেনিয়াস রিয়াকশন বলতে বোঝায় রিয়াকশন বা প্রসেসটা একমুখী হবে। তাহলে এখানে স্পন্টেনিয়াস রিয়াকশন বলতে বোঝায় এই রিভার্সিবল রিয়াকশন। স্পন্টেনিয়াস বলতে বোঝায় যে এই রিভার্সিবল রিয়াকশন, এর রিভার্সিবল রিয়াকশন বা প্রসেস। এই রিভার্সিবল প্রসেস বলতে বোঝায় একমুখী, অর্থাৎ একদিকে প্রক্রিয়াটা ঘটবে, একমুখী প্রক্রিয়া, অর্থাৎ ওয়ান ডিরেকশনাল ঘটবে। যেমন ধরো যে একটা কোল্ড বডি রয়েছে, এই বডিটা কোল্ড বডি, আর একটা হট বডি রয়েছে, এই বডিটা হট বডি। তো কোল্ড বডির টেম্পারেচার T1 আর হট বডির টেম্পারেচার T2। যদি এই দুটো বস্তুকে পরস্পর সংস্পর্শে রাখা হয় তাহলে কি ঘটবে? তাহলে হট বডি থেকে তাপ কোল্ড বডি থেকে আসবে। তাহলে এই প্রসেসটা একমুখী। এখানে একমুখী কোথাও অর্থ হচ্ছে হট বডি থেকে তাপ কোল্ড বডি থেকে যাবে, কিন্তু কখনোই কোল্ড বডি থেকে তাপ হট বডিতে যাবে না যদি বাইরে থেকে কোনো কাজ না করা হয়। তাহলে এই প্রসেসটা স্পন্টেনিয়াস প্রসেস, তার কারণ এটা হচ্ছে একমুখী কথা অর্থ হচ্ছে হট বডি থেকে সবসময় তাপ কোল্ড বডি যাবে। তাহলে এক্ষেত্রে দেখব যে সিস্টেম আর সারাউন্ডিং এই দুটোকে যোগ করে আমরা ইউনিভার্সাল পাবো, তার এন্ট্রপি পরিবর্তন কত হবে। তাহলে যদি আমরা এই হট বডিকে আমরা সিস্টেম ধরে নিই, রাইট, তাহলে এন্ট্রপি পরিবর্তন কত হবে? তাহলে এন্ট্রপি পরিবর্তন কত আসবে? দেখো এটাকে যদি আমরা সিস্টেম হিসেবে কল্পনা করি তাহলে সিস্টেম থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ডেল্টা এস সিস্টেম সমান মাইনাস কিউ, কোন টেম্পারেচার? T2। কোথায় যাচ্ছে না পরিবেশে। তো পরিবেশটা এখানে আমাদের কোল্ড বডি, বা এটাও হতে পারে যে কোল্ড বডিকে সিস্টেম ধরে হট বডিটাকে পরিবেশ ধরতে পারি। এখন আমি যেটা ধরেছি হট বডিটা হচ্ছে সিস্টেম থেকে তাপ বেরিয়ে যাচ্ছে মাইনাস কিউ, আর টেম্পারেচার T2 আছে। এবার কোল্ড বডিটা কী করছে না, যেহেতু আমার সারাউন্ডিং
তাহলে তাপ গ্রহণ করছে প্লাস কিউ অ্যান্ড T1। তাহলে সিস্টেম এবং সারাউন্ডিং দুটো যোগ করলে হবে টোটাল এন্ট্রপি পরিবর্তন। মানে টোটাল এন্ট্রপি পরিবর্তন কোথাও অর্থ হচ্ছে ইউনিভার্সাল এন্ট্রপি। তাহলে ডেল্টা এস টোটাল মানে ডেল্টা এস ইউনিভার্সাল মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি ইজ ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। ওকে, তাহলে সিস্টেম দেখো মাইনাস কিউ বাই T2 প্লাস কিউ বাই T1। এবার এখান থেকে যদি আমরা কিউ কমন নিই তাহলে 1/T1 মাইনাস 1/T2 লিখতে পারি, রাইট? তাহলে কিউ T1 T2 T2 মাইনাস T1। ওকে, তাহলে এখানে দেখো যেহেতু দেখো হট বডির ক্ষেত্রে এই উষ্ণতা T2 গ্রেটার দেন T1, রাইট? হট বডির ক্ষেত্রে উষ্ণতা সবসময় বেশি হবে কোল্ড বডির উষ্ণতার তুলনায়। তাহলে এখানে T2 মাইনাস T1 মানে পজিটিভ, তাহলে এখানে পজিটিভ মানটা আসছে কারণ T2 মাইনাস T1 হচ্ছে পজিটিভ মান আসবে, তাহলে ওভারঅল কিন্তু পজিটিভ। অর্থাৎ ডেল্টা এস টোটাল বা ইউনিভার্সাল যদি পজিটিভ হয় দেখো একমুখী হচ্ছে, রাইট? যদি পজিটিভ হয় একমুখী তাহলে আমরা লিখতে পারছি যে ডেল্টা এস ইউনিভার্সাল গ্রেটার দেন 0। এটা ইন্ডিকেট করছি স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে হবে যে ডেল্টা এস ইউনিভার্সাল 0 হবে। এবার সোজা ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে ডেল্টা এস ইউনিভার্সাল 0, অর্থাৎ এখানে গ্রেটার দেন 0 আর ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে 0 হবে। ধরে নাও ইকুইলিব্রিয়াম প্রসেস করছে, অর্থাৎ এটা সিস্টেম থেকে তাপ পরিবেশে দান করছে কতটা কিউ পরিমাণ। যেহেতু এটা সাম্যাবস্থা থাকবে তাহলে টেম্পারেচার উভয় ক্ষেত্রে সমান, তাহলে টেম্পারেচার সমান আছে। তো এটা সিস্টেমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ডেল্টা এস সিস্টেম ইজ ইকুয়াল টু যেহেতু তাপ বর্জন করেছে তাহলে মাইনাস কিউ বাই টি, আর পরিবেশে তাপ দান করেছে তাহলে ডেল্টা এস সারাউন্ডিং প্লাস কিউ বাই টি, রাইট? সিস্টেম ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই টি, সারাউন্ডিং ইজ ইকুয়াল টু প্লাস কিউ বাই টি। তা টোটাল কত হবে? টোটাল মানে ডেল্টা এস ইউনিভার্সাল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং। তো সিস্টেম হচ্ছে মাইনাস কিউ বাই টি আর সারাউন্ডিং হচ্ছে প্লাস কিউ বাই টি ইজ ইকুয়াল টু 0, কারণ দুটো মানই দেখো একটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিস্টেম এবং সারাউন্ডিংয়ের এন্ট্রপি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্সাল যখন 0 হবে তখন কিন্তু এরা সাম্য অবস্থায় রয়েছে। তাহলে কোনো একটা প্রসেস যদি স্পন্টেনিয়াস হয় বা স্বতঃস্ফূর্ত হয় সেক্ষেত্রে আমরা ডেল্টা এস ইউনিভার্সাল বা টোটাল ইজ ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, এই দুটো মান আমাদের ক্যালকুলেট করতে হবে। কিন্তু ক্যালকুলেট করে আমরা কি দেখব, ডেল্টা এস ইউনিভার্সাল গ্রেটার দেন যদি 0 হয় তাহলে কিন্তু স্পন্টেনিয়াস প্রসেস বা রিয়াকশন, রাইট? তাহলে এই স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে আমরা কী দেখব যে সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন আর সারাউন্ডিংয়ে এন্ট্রপি পরিবর্তন ক্যালকুলেট করতে হবে। তাহলে ভাবো যে সিস্টেম বলতে যেটুকু অংশ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি সেটাকে সিস্টেম বলা হয়। তাহলে সিস্টেমের এন্ট্রপি পরিমাপ করা খুব ইজি বা সহজ, কিন্তু সিস্টেম বাদে এই মহাবিশ্বে বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সারাউন্ডিং। কিন্তু এই মহাবিশ্বে তার সারাউন্ডিংয়ে এন্ট্রপি ক্যালকুলেট করা খুবই কিন্তু কষ্টসাধ্য। তো এই কারণে সারাউন্ডিংয়ে এন্ট্রপি ক্যালকুলেট করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ
একটা সিস্টেম যদি আমরা ভাবি যে একটা বিকারে কিছু পরিমাণ জল রয়েছে বা লিকুইড রয়েছে, তাহলে এটা সিস্টেম। এই সিস্টেম বাদে বাকি অংশটা হচ্ছে সারাউন্ডিং। তো সিস্টেমটাকে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো ডেল্টা এস সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু সারাউন্ডিংয়ের এন্ট্রপির পরিবর্তন ক্যালকুলেট করা খুবই মুশকিল, কারণ সিস্টেম খুব ক্ষুদ্র আর সারাউন্ডিং অনেকটাই লার্জ। এই লার্জের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। তাহলে এই সারাউন্ডিংয়ে ক্যালকুলেট করা খুব সমস্যা হয়ে আছে। তাহলে আমরা কী করব? তাহলে আমরা কোনো রিয়াকশন বা প্রসেসের ক্ষেত্রে স্পন্টেনিয়াসের জন্য আর একটা নতুন টার্মের আবির্ভাব হবে, সেটা হচ্ছে গিবস এনার্জি। তাহলে যেহেতু সারাউন্ডিংয়ের এন্ট্রি পরিবর্তন আমরা ক্যালকুলেট করতে পারছি না, তাহলে একটা নতুন টার্মের আমরা আনবো, যেটা হচ্ছে গিবস এনার্জি। এই গিবস এনার্জিকে আমরা জি দ্বারা প্রকাশ করব। জি দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা আগে জানি যে সিস্টেমে মোট শক্তি হচ্ছে এনথালপি। তাহলে মোট শক্তি সেটা আমরা এনথালপি দিয়ে প্রকাশ করি। তাহলে একটা সিস্টেমে মোট শক্তি এইচ ইজ ইকুয়াল টু সিস্টেমের গিবস এনার্জি প্লাস টি ইন্টু এস। এইটা হচ্ছে ফ্রি এনার্জি, অর্থাৎ সিস্টেমের মুক্ত শক্তি, এই পরিমাণ শক্তি। আর টিএস বলা হয় আনঅ্যাভেলেবল এনার্জি, আনঅ্যাভেলেবল এনার্জি। অর্থাৎ আমরা জানি এন্ট্রপি ইজ ইকাল টু কিউ বাই টি। তাহলে টি এর সঙ্গে এস গুণ করলে একটা কিউ তাপ শক্তি পাওয়া যাচ্ছে, আর সেই শক্তিটা আনঅ্যাভেলেবল এনার্জি। তাহলে সিস্টেমে মোট শক্তি আমরা দেখব যে ফ্রি এনার্জি প্লাস টি এস, এই দুটো শক্তিকে আমরা যোগ করলে সিস্টেমে মোট শক্তি পাওয়া যায়। তাহলে গিবস এনার্জি ইজ ইকাল টু এইচ মাইনাস টি এস। তো টেম্পারেচার স্থির রেখে গিবস এনার্জি পরিবর্তন কত হবে? ডেল্টা জি সমান ডেল্টা এইচ, টেম্পারেচার স্থির, টেম্পারেচার কোনো পরিবর্তন হবে না, তাহলে ডেল্টা এস। অর্থাৎ গিবস এনার্জি পরিবর্তন সমান এনথালপি পরিবর্তন এবং এন্ট্রপি পরিবর্তন। এই যে গিবস এনার্জি পরিবর্তন, এটা হচ্ছে সিস্টেম। তাহলে গিবস এনার্জি সিস্টেম সমান এনথালপি পরিবর্তন, এইটাও কিন্তু সিস্টেম। এস ওয়াই এস মানে সিস্টেম লিখছি আমি এখানে, টি হচ্ছে টেম্পারেচার আর ডেল্টা এস হচ্ছে এখানে সিস্টেম। অর্থাৎ এখানে সবটাই আমরা সিস্টেমের ক্ষেত্রে কাজ করছি, রাইট? এবার আমরা দেখব যে ডেল্টা এস ইউনিভার্সাল বা টোটাল যখন গ্রেটার দ্যান জিরো হয় তখন স্পন্টেনিয়াস রিয়াকশন, সেই শর্তটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? ধরে নাও একটা সিস্টেম, ধরে নিলাম একটা সিস্টেম কিউ পরিমাণ তাপ বর্জন করছে, কোথায় না সারাউন্ডিং। তাহলে এটা সিস্টেম কিউ পরিমাণ তাপটা বর্জন করছে সারাউন্ডিংয়ে তাপ বর্জন করছে। তাহলে সিস্টেম মাইনাস কিউ পরিমাণ তাপ ছেড়েছে। যখন প্রসেসরে কনস্ট্যান্ট প্রেসারে কাজটা হচ্ছে, মানে বায়ুমণ্ডলের চাপ স্থির, পৃথিবীতে যখন কোনো কেমিক্যাল রিয়াকশান ঘটছে বা ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, সবগুলো কিন্তু বায়ুমণ্ডলের চাপ স্থির রেখেই কাজ করে। তাহলে সিস্টেম এই পরিমাণ তাপটা বর্জন করছে আর সারাউন্ডিং প্লাস কিউ তাপটা গ্রহণ করেছে। দেখো, তাহলে আমি কি লিখব? সিস্টেম যেহেতু এই পরিমাণ তাপ বর্জন করছে আর সারাউন্ডিং এই পরিমাণটা গ্রহণ করেছে, তাই এই দুটো মান কিন্তু সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, রাইট? তাহলে এই কিউপি সারাউন্ডিং সমান লিখতে পারি, যেহেতু কিউপি সমান কী হবে? ডেল্টা এইচের সঙ্গে সমান, রাইট? কিউপি সমান ডেল্টা এইচের সঙ্গে সমান। তাহলে কিউপি সারাউন্ডিং সমান মাইনাস কিউপি সিস্টেম, কারণ বিপরীত চিহ্নযুক্ত। সিস্টেম যে পরিমাণ তাপ বর্জন করেছে একই পরিমাণ তাপ কিন্তু সারাউন্ডিং গ্রহণ করেছে, তাহলে যেহেতু গ্রহণ করেছে কিউপি সারাউন্ডিং ইজ ইকাল টু মাইনাস কিউপি সিস্টেম। আবার কিউপি সিস্টেম মানে ডেল্টা এইচ সিস্টেম লিখতে পারি, রাইট? তাহলে এদের মধ্যে টোটাল এন্ট্রপি কত হবে?
বা গিবস এনার্জি পরিবর্তন কত হবে? তাহলে ডেল্টা তাহলে এখানে টোটাল এন্ট্রপি পরিবর্তন কত হবে? ডেল্টা এস ইউনিভার্সাল সমান ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং তাহলে ডেল্টা এস সিস্টেম আর সারাউন্ডিং মানে কি? সারাউন্ডিং মানে কিউপি বাই টি, মানে ডেল্টা এস সারাউন্ডিং মানে কি আমরা লিখব কিউপি বাই টি। তো কিউপি সারাউন্ডিং সমান কি? মাইনাস ডেল্টা এইচ সিস্টেম, তাহলে মাইনাস ডেল্টা এইচ বাই টি লিখতে পারি, রাইট? তাহলে এটা মাইনাস ডেল্টা এইচ বাই টি, ওকে? তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাস হলে কী হবে? টি সিস্টেম মাইনাস ডেল্টা এইচ টি, ওকে? এবার বোথ সাইডে আমরা টি গুণ করে দিই। তাই দেখো টি গুণ করলে কী আসবে? টি গুণ করলে এখানে দেখো আমি এটা লিখছি টি ইন্টু ইউনিভার্সাল সমান টি ইন্টু ডেল্টা এস সিস্টেম মাইনাস ডেল্টা এইচ। এবার মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস ইন্টু ডেল্টা এস ইউনিভার্সাল সমান ডেল্টা এইচ মাইনাস টি ইন্টু ডেল্টা এস সিস্টেম। এবার দেখো এইচ মাইনাস টি ডেল্টা এস, এখানে একটু লক্ষ্য করো এইচ মাইনাস টি ডেল্টা এস সেটা হচ্ছে গিবস এনার্জি পরিবর্তনের সঙ্গে সমান। তাহলে এই যে ইকুয়েশন এইটা হচ্ছে ডেল্টা জি অর্থাৎ সিস্টেম হয়ে গেল, রাইট? তার মানে লিখতে পারছি যে গিবস এনার্জি ইজ ইকাল টু মাইনাস টি ইন্টু ডেল্টা এস ইউনিভার্সাল সঙ্গে সমান। তাহলে এবার দেখো স্পন্টেনিয়াস রিয়াকশন যখন হচ্ছিল, স্পন্টেনিয়াস রিয়াকশন তখন কি ডেল্টা এস ইউনিভার্সাল গ্রেটার দেন জিরো, রাইট? তাহলে ডেল্টা এস জায়গায় কী লিখবো আমরা? লিখতে পারি ডেল্টা এস ইউনিভার্সাল সমান এখান থেকে লিখতে পারো ডেল্টা এস ইউনিভার্সাল সমান মাইনাস ডেল্টা জি বাই টি লিখতে পারি। তাহলে এই মানটা কিনে বসে পারি মাইনাস ডেল্টা জি বাই টি গ্রেটার দেন জিরো। তো মাইনাসটা পজিটিভ করলে কী হবে? লেস দ্যান জিরো হয়ে যাবে। তাহলে গিবস এনার্জি টি দিয়ে গুণ করলে জিরো হবে। তাহলে গিবস এনার্জি পরিবর্তন যখন লেস দ্যান জিরো অর্থাৎ নেগেটিভ মান আসবে তখন কিন্তু স্পন্টেনিয়াস, রাইট? এবার আসি নন স্পন্টেনিয়াস। নন স্পন্টেনিয়াস ক্ষেত্রে বা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে নিই ডেল্টা এস ইউনিভার্সাল লেস দ্যান জিরো, এটা আমরা জানি ডেল্টা এস ইউনিভার্সাল লেস দ্যান জিরো। তাহলে মাইনাস ডেল্টা জি বাই টি লেস দ্যান জিরো, রাইট? তাহলে ডেল্টা জি মাইনাস থেকে প্লাস করলে কী হবে? গ্রেটার দেন জিরো হয়ে যাবে, গ্রেটার দেন জিরো। যখন গ্রেটার দেন জিরো হবে তাহলে এই যে কন্ডিশনটা এটা বোঝাচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস। আবার ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা কী দেখব? ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা। সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা দেখব যে ডেল্টা এস ইউনিভার্সাল ইজ ইকাল টু জিরো, ডেল্টা এস ইউনিভার্সাল ইজ ইকাল টু জিরো। তাহলে মাইনাস ডেল্টা জি বাই টি ইজ ইকাল টু জিরো লিখতে পারি। তাহলে ডেল্টা জি বাই টি ইজ ইকাল টু জিরো লিখতে পারি, ডেল্টা জি ইজ ইকাল টু জিরো। তাহলে দেখো গিবস এনার্জির পরিবর্তন যদি শূন্য হয় তাহলে কিন্তু সাম্যাবস্থা।
তাহলে এইরকম তিনটে কন্ডিশন কিন্তু আমরা এখানে করলাম। তাহলে স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে ডেল্টা জি লেস দ্যান 0 হবে, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত। আর কি দেখা যাচ্ছে? আর দেখা যাচ্ছে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রেটার দ্যান 0 আর সাম্যাবস্থার ক্ষেত্রে ইজিক্যাল টু 0। এবার আমরা বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে দেখব যে কীভাবে গিবসনের যে পরিবর্তন নেগেটিভ আসে, অর্থাৎ স্পন্টেনিয়াস রিয়াকশন হয় কীভাবে, তার কন্ডিশনগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমে আসি আমরা এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কী ঘটবে? কেমন? এক্সোথার্মিক রিয়াকশন মানে তাপমোচী বিক্রিয়া, অর্থাৎ তাপটা উৎপন্ন হবে। তাহলে এখানে ডেল্টা এইচ সমান নেগেটিভ অলওয়েজ আসবে, রাইট? তাহলে এক্ষেত্রে আমরা কী লিখব? যে গিভস এনার্জি পরিবর্তন ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ইন্টু ডেল্টা এস। তাহলে এখানে ডেল্টা এসটা কী হবে? কেস নাম্বার 1, ডেল্টা এস আমরা পজিটিভ মান ধরছি, নেগেটিভ হতে পারে, রাইট? তাহলে গিভস এনার্জি, দেখো এইচ এর মানটা নেগেটিভ, তাহলে ডেল্টা এইচটা নেগেটিভ বসায়, মাইনাস টি আছে, ডেল্টা এসটা পজিটিভ, তাহলে প্লাস ডেল্টা এস বসায়। তাহলে দেখো মাইনাস ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে এবার দেখো ওভারঅল এটাকে করলে কী হবে? নেগেটিভ মানটা আসবে। তাহলে এখানে দেখো, অর্থাৎ ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় এবং ডেল্টা এস যদি পজিটিভ হয়, যে কোনো শর্তে বিক্রিয়াটি কিন্তু স্পন্টেনিয়াস, তার কারণ ডেল্টা জির মানটা নেগেটিভ। কেস নাম্বার 2, কেস নাম্বার 2, যদি আমরা এখানে ডেল্টা এইচটা নেগেটিভ নিই, তাহলে কী দাঁড়াবে? ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ইন্টু ডেল্টা এস। তো ডেল্টা এইচ এর মান দেখো নেগেটিভ নিয়েছি, তাহলে এটা নেগেটিভ মান নিয়ে নিই, দ্যাট ইজ মাইনাস ডেল্টা এইচ লিখতে পারো, রাইট? টি ডেল্টা এস এর মানটাও মাইনাস, তাহলে মাইনাস ডেল্টা এস, তাহলে মাইনাস ডেল্টা এইচ, এই মাইনাস কী হবে? প্লাস হয়ে যাবে টি ডেল্টা এস। তাহলে এখানে কিন্তু একটা শর্ত অ্যাপ্লাই করতে হবে, তো যে কখন বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে এইরকম একটা শর্ত অ্যাপ্লাই করতে হবে, কেমন? তাহলে শর্ত কি? যদি ডেল্টা এইচ এর মানটা বেশি হয় টি ডেল্টা এস এর তুলনায়, তাহলে এই মানটা বেশি এই মানটার তুলনায়, তাহলে তো নেগেটিভ আসবে, তখন গিভস এনার্জি নেগেটিভ, তার মানে স্পন্টেনিয়াস। তার মানে কী হবে? স্পন্টেনিয়াস। আবার টি ডেল্টা এস এই মানটা যদি ডেল্টা এইচের তুলনায় বড় হয়, তাহলে এই মানটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে পজিটিভ আসবে, তখন ডেল্টা জি এর মানটা পজিটিভ, তার মানে হবে নন স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস, কেমন? দিস ইজ স্পন্টেনিয়াস আর এইটা হচ্ছে নন স্পন্টেনিয়াস। যদি সমান হয়ে যায় তাহলে কী হবে? সমান হয়ে গেছে, ডেল্টা এইচের সঙ্গে ইজ ইকাল টু টি ডেল্টা এস সমান, তখন কি দেখব? তখন দেখব ডেল্টা জি ইজ ইকাল টু 0, তার মানে কী হবে? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম অবস্থার ক্ষেত্রে 0 হয়। তাহলে এরকম তিনটে আমরা শর্ত পাবো, যে শর্ত থেকে বলতে পারবো যে গিভস এনার্জি পরিবর্তনটা কী হচ্ছে। তারপরে আমরা আলোচনা করব তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটবে, অর্থাৎ এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা কী দেখব? এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এস এর মানটা পজিটিভ মান আসবে, রাইট? অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে আমরা কি জানি? ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ওকে? তাহলে কেস নাম্বার 1,
প্রথম কেসে দেখব ডেল্টা এস এর মানটা পজিটিভ, তখন কি হবে? তখন দেখো ডেল্টা সি, ডেল্টা এইচ মানটা পজিটিভ, তাহলে প্লাস ডেল্টা এইচ, ওকে, প্লাস ডেল্টা এইচ, আর মাইনাস মাইনাস টি ডেল্টা এস এর মানটা পজিটিভ, তাহলে দেখো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে এখানে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য একটা কন্ডিশনের প্রয়োজন আছে। কি কন্ডিশন? যদি ডেল্টা এইচ এর মানটা বেশি হয় টি ডেল্টা এস এর তুলনায়, তাহলে কিন্তু ডেল্টা জি এর মানটা পজিটিভ আসবে, কারণ এই মানটা বেশি এরা তুলনায়, তাহলে বেশি থেকে কম বিয়োগ করলে পজিটিভ আসবে। তো পজিটিভ হলে নন স্পন্টেনিয়াস রিয়াকশান, নন স্পন্টেনিয়াস বিক্রিয়া। যদি টি ডেল্টা এস এর মানটা গ্রেটার দেন হয় ডেল্টা এইচ এর তুলনায়, তাহলে দেখো এই মানটা বেশি হয়ে গেছে ডেল্টা এইচ এর তুলনায়, তখন কী হবে? গিবস এনার্জি পরিবর্তন নেগেটিভ চলে আসবে, তার মানে স্পন্টেনিয়াস রিয়াকশান, ওকে। আর যদি সমান হয়ে যায় ডেল্টা এইচ টি ডেল্টা এস এর সমান, তখন দেখব আমরা গিবস এনার্জি পরিবর্তন জিরো হবে, কারণ দুটো মান সমান হয়ে গেলে জিরো আসবে। তাহলে এটা কেবল হয় ইকুইলিব্রিয়াম, ওকে, সাম্য অবস্থা এইটা হবে, রাইট। এবার দেখব ডেল্টা এস এর মানটা নেগেটিভ নিলে কি হয়। দেখো কেস নাম্বার 2, ডেল্টা এস এর মানটা নেগেটিভ, তাহলে গিবস এনার্জি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ, রাইট, মাইনাস টি ডেল্টা এস মানটা নেগেটিভ, তাহলে কী হবে? ডেল্টা এইচ দুটো নেগেটিভ পরস্পর গুণ করলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে দেখো অলওয়েজ পজিটিভ মান, তাহলে এখানে যে কোনো শর্তে যা শর্ত অ্যাপ্লাই করা হোক না কেন এখানে কিন্তু নন স্পন্টেনিয়াস রিয়াকশান ঘটবেই, তাহলে এটা অলওয়েজ নন স্পন্টেনিয়াস, যে কোনো শর্তে কিন্তু এই কন্ডিশন কিন্তু নন স্পন্টেনিয়াস হবে, অর্থাৎ এন্ডোথার্মিক রিয়াকশান যেখানে এন্ট্রপি পরিবর্তন নেগেটিভ, তাহলে এখানে কিন্তু নন স্পন্টেনিয়াস রিয়াকশান ঘটবে। এবার দেখব যে কোন টেম্পারেচার বা উষ্ণতায় বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হয়, কোন উষ্ণতায় বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে সেটা আমরা ক্যালকুলেট করব, ওকে। তো স্পন্টেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি দেখব? ডেল্টা জি লেস দ্যান জিরো, ডেল্টা জি লেস দ্যান জিরো হবে, তাহলে আমরা কি জানি? ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে মানটা বসাই ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, অর্থাৎ ডেল্টা জি জায়গায় পরিবর্তন করে আমরা ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লিখলাম, তাহলে লেস দ্যান জিরো। তো ডেল্টা এইচ লেস দ্যান টি ডেল্টা এস এভাবে লিখতে পারি, তা ডেল্টা এস দিয়ে ভাগ করলে ডেল্টা এইচ আপন ডেল্টা এস লেস দ্যান টি, অথবা টি গ্রেটার দ্যান ডেল্টা এইচ বাই ডেল্টা এস, দুটো একই ইকুয়েশন, কেমন? তাহলে এই হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ টি গ্রেটার দ্যান ডেল্টা এইচ বাই ডেল্টা এস, অর্থাৎ এই উষ্ণতার অর্থাৎ এই মানের তুলনায় উষ্ণতা যদি বেশি হয় তাহলে কিন্তু বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে, রাইট। তাহলে এইভাবে আমরা টেম্পারেচার ক্যালকুলেশন করব, ওকে। যখন দেখব যে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হয়ে যাচ্ছে আর ডেল্টা এস এর মানটাও নেগেটিভ, তখন কি ইকুয়েশন আসবে? দেখো এই ইকুয়েশন অ্যাপ্লাই করি, তাহলে বোথ সাইডে আমরা নেগেটিভ দিয়ে গুণ করে দিই, মাইনাস ডেল্টা এইচ, রাইট, নেগেটিভ গুণ করলে কী হয়? লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে, এটা লেস দ্যান আছে, মাইনাস টি ডেল্টা এস, রাইট। তাহলে আমরা কী লিখব? দেখো মাইনাস ডেল্টা এইচ আপন মাইনাস ডেল্টা এস লেস দ্যান টি,
কাটলো, তাহলে ডেল্টা এইচ বাই ডেল্টা এস তখন এই ইকুয়েশান আসবে, বুঝতে পারলে? তাহলে এইরকম আসবে, অর্থাৎ ডেল্টা এইচ আর ডেল্টা এসটা যদি বোথ নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু টি এর তুলনায় এই মানটা বেশি হবে। আর যখন দেখব ডেল্টা এইচ আর ডেল্টা এসটা দুটো মানই কিন্তু পজিটিভ মান, তখন কিন্তু আমরা এই রকম, অর্থাৎ এখানে কোনো ইকুয়েশনই মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবে ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এস। এবার আমরা শর্ত অ্যাপ্লাই করব, শর্ত অ্যাপ্লাই করে মানটা বসাবো, বসিয়ে টি এর মানটা বের করে নিতে পারবো। ওকে, এবার সে কেমিক্যাল যদি প্রসেস, কোনো একটা কেমিক্যাল প্রসেস থাকে বা কেমিক্যাল রিয়াকশান ঘটে, সেই কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে গিবস এনার্জি পরিবর্তন কত হবে, রাইট? গিবস এনার্জি পরিবর্তন কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ধরে নাও এ প্লাস বি রিয়াকশন করে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এ এর গিবস এনার্জি ধরে নিচ্ছি জি এ, আর বি এর গিবস এনার্জি ধরে নিচ্ছি জি বি, সি এর গিবস এনার্জি জি সি, আর ডি এর গিবস এনার্জি জি ডি। তাহলে এ বি রিয়াক্ট্যান্ট, এই দুটো গিবস এনার্জি কত হবে? জি এ প্লাস জি বি। এই দুটোর গিবস এনার্জি কত হবে? জি সি প্লাস জি ডি। এবার আমরা কি জানি না, জি এ প্লাস জি বি হচ্ছে, আমরা এটা লিখতে পারি যে জি আর রিয়াক্ট্যান্ট, আর এইটা হচ্ছে জি পি প্রোডাক্ট। তো গিবস এনার্জি পরিবর্তন আমরা কীভাবে ক্যালকুলেট করব? তাহলে গিবস এনার্জি পরিবর্তন সমান প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। তাহলে প্রোডাক্টের সমস্ত প্রোডাক্টের যে সমস্ত উপাদান আছে বা কনস্টিটিউয়েন্ট রয়েছে, সেই কনস্টিটিউয়েন্টগুলো যোগ করতে হবে। তাহলে প্রোডাক্টস মাইনাস রিঅ্যাক্ট্যান্টস। তাহলে এইভাবে আমরা এন্ট্রপি পরিবর্তন ক্যালকুলেট করতে পারি কোনো কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে। ধরো কেমিক্যাল রিয়াকশানটা সাম্যাবস্থা চলে এসেছে, তখন আমরা কী দেখব? যে এ প্লাস বি কেমিক্যাল রিয়াকশান সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ সি প্লাস ডি এর সঙ্গে একটা সাম্যাবস্থায় রয়েছে, তখন গিবস এনার্জি পরিবর্তন কত হবে? ঠিক আছে, গিবস এনার্জি পরিবর্তন কত হবে? তাহলে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে লিখব ডেল্টা জি গিবস এনার্জি পরিবর্তন সমান ডেল্টা জি নট প্লাস আর টি এল এন কে, যেখানে কে হচ্ছে সাম্য ধ্রুবক, অর্থাৎ প্রোডাক্টের কনসেন্ট্রেশনের গুণফল আপন রিয়াক্টারের কনসেন্ট্রেশনের গুণফল। এইটাকে বলা হয়, কে বলা হয় সাম্য ধ্রুবক। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা হয়। আর ডেল্টা জি নট যেটা হচ্ছে প্রমাণ অবস্থায় গিবস এনার্জি, প্রমাণ অবস্থায় মুক্ত শক্তি। ওকে, আর হচ্ছে একটা গ্যাস কনস্ট্যান্ট 8.314 এত জুল, টি হচ্ছে উষ্ণতা। আর এখানে জি হচ্ছে গিবস এনার্জি পরিবর্তন। তাহলে আমরা জানি ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থার ক্ষেত্রে গিবস এনার্জি পরিবর্তন শূন্য। ওকে, সাম্যাবস্থায় গিবস এনার্জি পরিবর্তন শূন্য। তাহলে শূন্য ইজ ইকুয়াল টু গিবস এনার্জি প্লাস আর টি এল এন কে। তাহলে আমরা কি জানি আর টি এল এন কে সমান মাইনাস ডেল্টা জি নট লিখতে পারি, তাই না? এইটাকে পাশে আনলে কী হবে? মাইনাস হয়ে যাবে পজিটিভ থেকে। তাহলে দেখো এল এন কে সমান মাইনাস গিবস এনার্জি নট বাই আর টি। তাহলে এল এন কে অর্থাৎ কে সমান হবে ই টু দি পাওয়ার মাইনাস বা এটা। তো এল এন কে মানে লগ ইবেশ কে। তাহলে এটাকে অ্যান্টিলগ করতে হবে। কীভাবে করব? তাহলে বোথ সাইডে অ্যান্টিলগ গুণ করে দাও, অ্যান্টিলগ ইবেশ লগ ইবেশকে, আর এ পাশে আসবে অ্যান্টিলগ ইবেশ মাইনাস ডেল্টা জি
নট বাই RT। তো অ্যান্টিলগ আর লগ পরস্পর ক্যান্সেল হবে, পড়ে দেবে কি, আর অ্যান্টিলগ মানে এই e⁻, এই মানটা, তাহলে আসবে e⁻ মাইনাস ডেল্টা জি নট বাই RT। তাহলে দেখো আমরা তাই লিখেছিলাম যে কে সমান e⁻ মাইনাস ডেল্টা জি নট বাই RT। তো আমরা মনে রাখবো এই ইকুয়েশনটা, ঠিক আছে, আমরা এই ইকুয়েশন মনে রাখবো, বা এখান থেকে মনে রাখতে পারবো ডেল্টা জি নট সমান মাইনাস RT ln K। এই সমীকরণটাকে মনে রাখতে হবে, কেমন? এই সমীকরণটা মনে রেখে আমরা কিন্তু ক্যালকুলেশন করব যে সামুধ্রুবক কত, রাইট? আমরা এইভাবে সামুধ্রুবকের একটা ইকুয়েশন তৈরি করতে পারি, অর্থাৎ কে সমান e⁻ মাইনাস ডেল্টা জি নট বাই RT। আমরা এই ফর্মুলাটাকে মনে রাখবো, এই ফর্মুলার সাহায্যে মনে রেখে আমরা কিন্তু কাজটা করব। ওকে, এবার আসি থার্মোডাইনামিক্সের থার্ড ল, তৃতীয় সূত্র। 0 কেলভিন তাপমাত্রায় যে কোনো ক্লাসিত কঠিন পদার্থের ক্ষেত্রে ক্লাসিত পদার্থের গঠনকারী যে অণু বা পরমাণু বা আয়ন রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, তাই তো? ক্লাসিত পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় অণু, পরমাণু বা আয়ন যে সমস্ত গঠন রয়েছে, গঠন উপাদান রয়েছে, সেই উপাদানগুলো একটা নির্দিষ্ট জায়গায় সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। তাহলে নির্দিষ্ট জায়গায় সুশৃঙ্খল সাজানো থাকলে সেখানে র্যান্ডমনেস 0 হয়। তাহলে এই সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে র্যান্ডমনেস অর্থাৎ বিশৃঙ্খল মাত্রা 0। আমরা যখন এন্ট্রপি পড়তে গিয়েছিলাম তখন এন্ট্রপি ডিফাইন করেছিলাম এইভাবে যে এন্ট্রপি পরিমাপ হচ্ছে র্যান্ডমনেস অফ দ্য সিস্টেম। সিস্টেমে র্যান্ডমনেসটা বোঝাচ্ছে এন্ট্রপি, রাইট? তাহলে যেহেতু এখানে স্থির অবস্থা রয়েছে তাই এখানে র্যান্ডমনেস 0, আর র্যান্ডমনেস 0 হলে এন্ট্রপির পরিবর্তন কিন্তু 0। তাহলে এইটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের থার্ড ল, অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায় যে কোনো ক্লাসিক পদার্থের এন্ট্রপি পরিবর্তন 0। 0 কেলভিন তাপমাত্রায় যে কোনো ক্লাসিক পদার্থের এন্ট্রপি পরিবর্তন 0। এইটা হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, ওকে, তাহলে এইটাই কিন্তু থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বোঝাচ্ছে। তার কারণ ক্লাসিক পদার্থের ক্ষেত্রে গঠনকারী উপাদানগুলি অর্থাৎ কনস্টিটিউয়েন্টগুলো এক জায়গায় স্থির, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, এই সমস্তগুলো যেহেতু এক জায়গায় স্থির তাহলে র্যান্ডমনেস অর্থাৎ বিশৃঙ্খল মাত্রা 0। তা বিশৃঙ্খল মাত্রা 0 হলে কি এন্ট্রপি পরিবর্তন 0। তাহলে 0 কেলভিন তাপমাত্রায় যে কোনো ক্লাসিক পদার্থের এন্ট্রপি পরিবর্তন 0। This is called the third law of thermodynamics. Thank you for watching this video.